বামেরা সহর্ষে তার হাত ধরেছেন, কংগ্রেস তার সঙ্গে সংযুক্ত মোর্চায় গেছে। অনেকে বলেন তার সঙ্গে থাকা মানে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাকে রুখতে সংখ্যালঘু সাম্প্রদায়িকতাকে তোল্লাই দেয়া। তবে এই কথা অস্বীকারের কোনো উপায় নেই যে বাম কংগ্রেসের ব্রিগেডের মস্ত জমায়েতে তার বিপুল অবদান আছে। তিনি জনপ্রিয়, তিনি বিতর্কিত, আর ভাইরাল হওয়া পুরনো ভিডিওতে তিনি ভয়ঙ্কর। আব্বাস আর ভূমিকা নয়। আমার সঙ্গে আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা এবং ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। নমস্কার আপনাকে। আচ্ছা, আপনার নিজের কাছে কোন পরিচয়টা বড়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা নাকি ফুরফুরা শরীফের পীরজাদা? প্রথমে আমি নিজে মনে করি যে আমি সবচেয়ে বড় পরিচিত, আমি ইন্ডিয়ান, ভারতীয় এবং আমি বাঙালি। বেশ, এরই সন্তান, অতএব এইটি আমার কাছে সবচেয়ে বড় পরিচয় মনে করি। এবার এক একটা পাঠে এক এক ভাবে আমাকে দেখা হয়। যেমন পুরাতন সম্পর্ক, আমি একজন পরিবার থেকে উঠে আসছি, সেই পরিবার হিসেবে একজন পীরজাদা হিসেবে আসছি। আবার আমি মানুষের সেবার জন্য ভাবলাম রাজ ক্ষমতা ছাড়া সেবা করাটা খুবই আজকের দিনে বাধা, তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি করলাম। সেই জায়গায় পিছিয়ে পড়া অসহায় মানুষের সেবার কাজ করতে যখন শুরু করলাম, তখন সর্বধর্মের মানুষের কাছে আমি একটা পরিচিত এবং ভালোবাসার মানুষ হতে চলেছি। আব্বাস, আপনি থিওলজিতে মাস্টার্স করেছেন, তা সত্ত্বেও আপনি পীরজাদার পরিচয় নিয়ে রাজনীতিতে আসছেন। ধর্মগুরুর পরিচয় সরিয়ে রেখে রাজনীতিতে আসতে পারতেন তো, নাকি আপনি মনে করেন যে মুসলিমরা কোথায় ভোট দেবে সেটা ধর্মগুরু দ্বারা আজও নির্ধারিত হয়? এখনো মুসলিমরা মসজিদের ইমামের কথাতেই চলেন এবং ভোটটাও দেন ইমামের নির্দেশে। তাই উচ্চশিক্ষিত আব্বাস সিদ্দিকী নয়, পীরজাদা আব্বাস সিদ্দিকী পরিচয়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি ঠিক তেমন নয়। কেন, দীর্ঘ ৭৪ বছর ধরে মানুষ কোথায় ভোট দেবে, এবং মুসলিম যখন বলছেন মুসলিম কোথায় ভোট দেবেন, এটা সবসময় নিজ নিজ দায়িত্বে দিয়ে আসছে। কাউকে কেউ বেঁধে দেয়নি, কাউকে সিলেক্টেড করেন। তারপরও দেখুন, আমি একজন পরিবারের গার্জেন, আমার সন্তান বা আমার ভাই ছোট, স্বাভাবিক আমাকে ফলো করতেই পারে। সেই জায়গায় ধর্মগুরু বা পীরজাদা বা ইমাম সাহেব যে বলেন, একটা পরিবারের গার্জেন মতো, সেই জায়গায় তাকে যারা অনুসরণ করে স্বাভাবিক ফলো করে চলে। কিন্তু আমি যখন রাজনীতি করতে এসেছি, একবারও বলছি না যে আমি পীরজাদা তাই আমার কথা তুমি শোনো, কিন্তু আমি বলেছি এটা দেখো, তোমাদের এতদিনে তোমাদের সাথে উঠা বসা করছি, কখনো তোমাদেরকে ধোকা দিইনি, একটাবার আমার কথা বিশ্বাস করো। বাঁচতে গেলে, অধিকার পেতে গেলে বাবা সাহেব আম্বেদকর বলেছেন ছিনিয়ে নিতে হয়। তা ছিনাবার সব থেকে সঠিক পন্থা হচ্ছে যে গণতন্ত্র প্রক্রিয়ায় রাজনীতি, ভোটার সিস্টেম, সেই পরিচিত নিয়েই কিন্তু আমি উঠে এসেছি। বেশ, এইখানে তাহলে আমার প্রশ্ন থাকবে যে আপনি তো ধর্মগুরু, রাজনীতিতে এলেন শুধু নয়, একেবারে কিং মেকার হতে চাইছেন। নিজেই বলছেন মুখ্যমন্ত্রী চেয়ারের 4টে পায়ার একটা হতে চান। আপনি কি বলেছিলেন শুনে নাও। পরের ক্লাবে আর ভাড়া খেলবো না, পরের হয়ে গোল দেবো না, আমরা নিজেরা ক্লাব বানাবো, নিজেরা টিম তৈরি করবো, নিজেরা খেলবো। 10টা খেলে যদি 5টাও কাপ থাকে ওটাও লাভ আছে। কেন আমার অর্থাৎ একটা কুর্সিতে 4টে পা হয়। মুখ্যমন্ত্রীর যে পদ, এই পদটার তো সম্মান নাকি? ওই কুর্সিটাই, যে কুর্সিটাই মুখ্যমন্ত্রী বসে, ওটার কটা পায়া আছে? 5টা নাকি 3টে নাকি 4টে পায়া আছে। আমার দাবি হলো 3টে পায়া তুলে নাও, একটা পায়া কিন্তু আমায় দিতে হবে। ধর্ম কোথায়? এ তো নির্ভেজাল রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানুষকে, আম মানুষ যারা গ্রাম্য মানুষ, এদেরকে বোঝাবার জন্য আমার এই কথাটা বলা। এবং আমি মনে করি এই কথাটা পিছিয়ে পড়া মানুষের জন্যই আমি বলেছি, এবং এটা হওয়া অত্যন্ত জরুরি। কেন, মান্যবর কাশিরামজি বলেছেন একটা কথা, যেটা যে মজবুত সরকার নয়, মজবুরি সরকার দরকার। তাহলে দেখা যাচ্ছে একটা চেয়ারে যখন 4টে পায়া থাকে, একটা যখন আমার হাতে থাকবে, আমার বক্তব্য এটাই, তাহলে ওই গভর্নমেন্ট যিনি বসবেন তিনি কখনো এই কোনো জুলুম করলে আমি তখন তেনাকে যদি বলি এটা অন্যায় হচ্ছে, তখন তেনাকে বাধ্য হতে হবে মানা। কেন, উনি মজবুরির মধ্যে আছেন, আমার পাটা সরিয়ে নিলে পড়ে যাব। এটাই মূলত আমি মানুষকে বোঝাতে চেয়েছি। আব্বাস, এ তো মারাত্মক কথা। আপনি বলছেন যে স্থায়িত্ব বা একটা শক্তিশালী সরকার চান না, একটা দুর্বল সরকার চান, যাকে আমার ভাষার জন্য মার্জনা করবেন, আপনার প্রয়োজন মতো ব্ল্যাকমেল করতে পারবেন।
না, ঠিক সেরকম নয়, দুর্বল নয়, মজবুরি। অর্থাৎ সরকার তৈরি হয় সবার চাহিদা মেটাবার জন্য। গণতান্ত্রিক প্রক্রিয়ার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, তার চিকিৎসা সুব্যবস্থা, তার কর্মসংস্থানের কথা, এর জন্য সরকার তৈরি হয়। কিন্তু দেখা যাচ্ছে বিগত দিন থেকে সরকার তারা ব্যাপক একটা অংশ সিট পাচ্ছে, পাওয়ার পরে সেই সরকারি যারা ভোট দিয়েছে তাদেরকেই দেখা যাচ্ছে বড় একটা অংশ মানুষ লুটছে, তাদের অধিকারকে কেড়ে নিচ্ছে, তাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে। সেই জায়গায় যদি সরকারটা একটা পিছন টান থাকে যে আমার এই অন্যায়টা করতে গেলে আমাকে পিছন থেকে কেউ ধরবে, এরকম যদি একটা ভয় থাকে তাহলে সেই অন্যায়টা করতে পারবে না। এটাই মূলত উদ্দেশ্য। কিন্তু ভয়ে ভয়ে তো সরকার এগোতে পারবে না। মানুষের কাজ কি ভয়ে ভয়ে করা যায় না? সরকার ভালো কাজ করুক, ভালো কাজ করলে তখন তো টানার প্রশ্নই আসছে না। আমাদের তো লক্ষ্য ভালো কাজ করানো, মানুষের যে সমস্যা সেই সমস্যা সমাধান করানোর জন্যই তো আমাদের লক্ষ্য। দেখুন, এ রাজ্যে তৃণমূল আর বিজেপি কোনো একটা বিষয়ে একমত হচ্ছে, এমনটা সত্যি বিরল। ব্রিগেডের পর দুদলই কিন্তু একটা বিষয়ে সম্পূর্ণ একমত। দুদলই বলছে বামপন্থীরা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাচ্ছে, সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতার জবাব দিতে সংখ্যালঘুর সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষ করছে। সমান খারাপ। দেখুন, যদি টিএমসি বা বিজেপি মনে করে মুসলমান সাম্প্রদায়িক, মানে অ্যাকচুয়ালি বলতে চাই যে দলটা মুসলিমের দল, তাই সাম্প্রদায়িক বলছে, তাহলে মুসলিম সমাজকে সাম্প্রদায়িক প্রথম বললো একটা কথা। দ্বিতীয় নম্বর কথা, কোনো রাজনীতির দল কোনো ধর্মের হয় না। রাজনীতি বলতে আমি যেটা মনে করি রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা। অতএব আমার রাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ আর আমার রাষ্ট্রবাসী হচ্ছে ভারতীয়। ভারতীয়র মধ্যে সবাই আছে। একটা রাজনীতির দল যখন ভারতীয়দের সেবার জন্য করছে, সেই দলটাকে কেউ যদি সাম্প্রদায়িক দল বলে, আমি মনে করি ভারতীয়দের ঘরেও সাম্প্রদায়িক বলা হলো, এটা আমি মনে করি। 3 নম্বর কথা হচ্ছে, যারা আজকে আমাকে সাম্প্রদায়িক কথা বলছে তার মধ্যে একটা হলো টিএমসি। সেই টিএমসিরই অনেকে কিন্তু একটা সময় আমাদের সঙ্গে ওঠা বসা, আমাদের কাছে যাওয়া, আমাদের সঙ্গে কথাবার্তা বলা, এমনকি আমাকে ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করা, অনেক কিছুই করেছে। তাহলে সেই জায়গাতে ভাবা দরকার আছে। 4 নম্বর কথা হচ্ছে, আমার দলে যে শুধু মুসলিম কোনো মুখ আছে তা নয়, আমার দলের প্রেসিডেন্ট একজন শিমল সোরেন, তাহলে তারাও কি সাম্প্রদায়িক? আদিবাসী সমাজকে সাম্প্রদায়িক বলা হবে? এগুলো ভাবার বিষয় আছে। এরা নিজেদের রুটি শাখার জন্য অপরের তাওয়াইকে মানে যে কোনোভাবে দাগ লাগাবার একটা ষড়যন্ত্র করছে, যেটা আমি মনে করি গণতন্ত্রের বিরুদ্ধে। আব্বাস, আপনি বিজেপির ভোট কাটুয়া। 1 নম্বর সম্ভাবনা, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট আপনার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কেটে দেবে, আর এই ভাগাভাগিতে বিজেপি প্রার্থীরা বেরিয়ে যাবে। আমি প্রথম বলবো 2011-র আগে এই সংখ্যালঘু মুসলিম ভোটটা কাজ ছিল বামেদের। তাহলে এই জায়গাটায় প্রশ্ন যে টিএমসির সংখ্যালঘু ভোটটা টিএমসির ব্যক্তিগত সম্পদ নয়, তখন সে দল ছিল না, বামের ছিল, আজকে সে আছে। তাহলে আজ আমি দল করতে এসেছি, এটা তাহলে মমতার ব্যক্তিগত নয়, আমার দিকে আসতে পারে। 3 নম্বর কথা হচ্ছে, ভোট কাটবো কেন? ভোট তো আমি যেখানে প্রার্থী দেবো সেখানে মমতা ভোট পাবে না, তাহলে সেখানে ভোট কাটবার প্রশ্ন নয়। সেখানে আমি জিতছি, সেখানে আমি উল্টো বলতে পারি, তো মমতা যদি ওখানে প্রার্থী দেয়, মানে আমার দিদিমণি, তাহলে দেখা যাবে তিনি আমার ভোট কাটুয়া। এরকম কাটাকাটি কথাটা বলা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনে হয় এটা ঠিক নয়। ভারতীয় সংবিধানে সবার অধিকার আছে, আমি আমার মতো লড়ছি, যাকে মন যাবে তাকে ভোট দেবে। আর একটা কথা, যদি তারপরেও মানুষ মনে করে না, আমি প্র্যাকটিক্যাল পরিস্থিতিতে আসছি। প্র্যাকটিক্যাল ধরা যাক যে আপনি ভোট হয়ে গেছে, আপনি একটা ফলাফলে দেখছেন যে আপনার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সংখ্যালঘু ভোট ভাগ হয়েছে, বিজেপি প্রার্থী জিতে গেছে, সেক্ষেত্রে আপনার আফসোস হবে? আমি এমনও বলেছিলাম যে চ্যালেঞ্জ দিচ্ছে, আমি যে যে জায়গায় প্রার্থী দেবো সে জায়গায় যদি বিজেপি বাইরে হয় তার জন্য আমি জিম্মেদারি, কিন্তু বাকি জায়গায় যদি দিদিমণি যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি বাইরে, কে জিম্মেদারি নেবে বলুন? এরকম চ্যালেঞ্জ দিয়েছিলাম। আমি আরেকটু বলে দিই ভোট কাটবার কথা। 2019-এ লোকসভায় আমি প্রার্থী দিইনি, তাহলে কে ভোট কাটলো যে 18টা বিজেপি পেল? আর আজকে বিজেপি 18 থেকে 21টা লোকসভা এমপি বলছে, তাহলে আমার টিএমসি কে ভোট দিয়ে কি লাভ হবে? মূলত বিজেপি লোকসভার কথা আপনি যদি বলছেন, তাহলে লোকসভায় হিন্দু ভোট কনসলিডেট করতে পেরেছে বিজেপি, কিন্তু তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিল, যার ফলে ভোট কাটাকাটির প্রশ্ন তো লোকসভায় আসছে না। তাহলে এখানে একটা প্রশ্ন, প্রবল মোদি হাওয়া যেটা 2014-এ, সেটাই 2019-এ, তাতে বিজেপির লাভ হয়েছে, আমি যদি এইভাবে দেখি। এইভাবে যদি দেখা হয় তাহলে এখানে আমি বলতে বাধ্য হচ্ছি, তাহলে হিন্দু ভাইয়েরা বিজেপিকে চাইছে, তাই তো লোকসভায় গেছে। তাহলে 30% আর 70% দাদারা যদি বিজেপিকে চায়, আমার উচিত হবে সংখ্যা যেখানে ভারী তাদের সমর্থন করা। তাহলে সেই জায়গায় আমি 30% কি করে বিজেপিকে রুখবো? আমার তো রুখা সম্ভব নয়।
তাহলে কেন ফালতু আমি 70% মানুষের সঙ্গে দুশ্মনী করতে যাব? তারা যেটা চাইছে তাদের পছন্দের মানুষ থাক। 30%টাকে বারবার দেখানো হচ্ছে, ঘোরানো হচ্ছে, শুধুমাত্র এটাই বোঝাতে চাইছে 30% মুসলিম বিজেপির বিরুদ্ধে, বিজেপি আসো আর মুসলিমগুলোকে মারো, এরকম একটা কোনো নাটক নয় তো। এখানেই তো আমার সম্ভাবনা 2, এতেও বিজেপির লাভ। আপনার আইডেন্টিটি পলিটিক্সে ধর্মীয় মেরুকরণ হবে, আর আপনার প্রতিক্রিয়ায় পাল্টা হিন্দু ভোট বিজেপিতে সঙ্গবদ্ধ হবে, সোজা হিসেব। কিন্তু কোন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন বা কেউ বলছে যে আমি আইডেন্টিটি পলিটিক্স মুসলিম ধর্ম নিয়ে আমি পার্টি করছি? কিন্তু আপনার সমাবেশ দেখুন, আপনার যেখানে আপনি ভাষণ দিচ্ছেন, আপনার সামনে ব্রিগেডের যে মাথা, তারা, আপনি কি জেনারেল, আপনি তো আপনার সম্প্রদায়কেই অ্যাড্রেস করছেন, আপনি সংখ্যাগুরুকে তো অ্যাড্রেস করছেন না। আমি পিছিয়ে পড়া মানুষের জন্য করছি। আমার যেখানে যেখানে পার্টির মিটিং করেছি সেখানে একটা কথা, আমার পিছিয়ে পড়া মানুষ, মুসলিম নয়। আর যে প্রোগ্রামগুলো দেখাচ্ছেন এগুলো পার্টি ঘোষণা করার আগে মানুষকে ভাবিয়েছি, বুঝিয়েছি, আগে রেডি করেছি। 2021 জানুয়ারি আব্বাস সিদ্দিকী, আজকে আপনার সঙ্গে কথা বলছি, 2021 জানুয়ারি আগের আব্বাস সিদ্দিকীর কথা বাদ দেন, সে অন্য জগতে ছিল, অন্য চিন্তাধারায় ছিল, সেটা বাদ দেন। তাহলে কি আমি এইভাবে ধরবো যে এই আগের আব্বাস সিদ্দিকী যার কথা বলছেন তিনি যা যা বলেছেন সেগুলো আর ভ্যালিড নয়, এই পুনর্জন্ম হওয়া আব্বাস সিদ্দিকী আমার সামনে? দেখুন, এখন আমি যে চিন্তাটা নিয়ে এসেছি, অবশ্যই সেই চিন্তাটা হচ্ছে এটা যে পিছিয়ে পড়া মানুষের চোখের পানি মুছতে চাইছি, পিছিয়ে পড়া মানুষকে আমার দেশ যে অধিকার দিচ্ছে সেই অধিকারটা তাকে যে পাইয়ে দিতে চাইছি, পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থানের ব্যবস্থা করতে চাইছি। আপনি চাইছেন, আমি এখানে পরের সম্ভাবনাটা বলি, যেটা প্রচারের একটা অংশ। ভোটের পর ত্রিশঙ্কু বিধানসভা, আপনার বিধায়করা শিবির বদল করলেন, তৃণমূলকে সমর্থন করলেন, ওই মুখ্যমন্ত্রীর চেয়ারের পায়া হওয়া, আর গোটা চারেক ভালো ভালো দপ্তর, ডিল ক্লোজড। দেখুন, আমাদের তো সর্বপ্রথম কথা 30 সংখ্যক হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন আর সম্ভাবনা নাই। কেন? আমি যখন বাম কংগ্রেসের সঙ্গে একটা জায়গায় আমরা আসছি, সেই জায়গায় আমরাই গভর্নমেন্ট করব। মানে আমার যেটা ছিল সেটা যাকে দেবো সেই সরকার করবে ভেবেছিলাম, তা আমি তো অলরেডি জিতার আগেই তো দিয়ে দিচ্ছি, একটা জায়গায় তো আমরা হয়ে গেছি, অতএব আমরাই সরকার তৈরি করব, এখানে অন্য কোনো জায়গায় যাওয়ার আর প্রশ্ন। কিন্তু যদি আবার শেষ নির্বাচনে 12% ভোট বাম কংগ্রেস জোটের, বামফ্রন্ট 7% নেমেছে, আপনি বলছেন 21-এ কি ম্যাজিক হতে পারে যে তার সরকার করার পরিস্থিতি তৈরি হতে পারে? যাদের মাত্র 30টা এমএলএ ছিল তারা যদি 11ই ক্ষমতায় লড়ে সিএম হতে পারে, সেখানে দুজন মিলে তো ইনাদের 75+ ছিল, কেন হতে 77+ কম বেশি, তাহলে কেন হতে পারে না? সবটাই চেষ্টা। আর সবচেয়ে বড় কথা, আমি বলছি 11-র সঙ্গে একটা বড় তফাৎ, 11-তে একটা জমি আন্দোলন, সিঙ্গুর, নন্দীগ্রাম নেতায়ের মতো ঘটনা ছিল, সেই ঘটনার অভিঘাতে, সেই ঘটনার ধাক্কায় অনেক অসম্ভব সম্ভব হয়েছে, কিন্তু এখন কি সেই ধরনের কোন পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? আরো বড় আন্দোলন, নাগরিকত্ব নিয়ে বেঁচে থাকবো কিনা একটা বড় আন্দোলন। 2 নম্বর আমফান ঘোটালা, 3 নম্বর করোনার সময় পর্যায়ী শ্রমিকদের নিয়ে যে খেলা, 4 নম্বর সেই সারদা, যাকে দিদিমণিও ঠিকভাবে সমাধান করলো না এবং কেন্দ্র সরকার সেই সারদাকে চেপেও ধরলো, রেখে দিল। তো এই জায়গাতে দেখা যাচ্ছে মানুষ নতুন করে আবার ভাবতে শুরু করেছে, যা কোনো একটা জায়গায় আমরা ভুল করেছিলাম, সেই ভুলের প্রায়শ্চিত্ত মানুষ দিতে যাচ্ছে। আর একটা কথা বিস্কানে বলে নি, যেটা প্রথমবার বলতে যাচ্ছিলাম, 2000 যে আপনি 12% ভোটের কথা বলছেন, এই 12% ভোট হওয়ার পিছনে কারণ আছে। কেন কারণটা হচ্ছে, সেটা হচ্ছে বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে নির্মূল করা হয়েছে, কিন্তু বিজেপিকে নমিনেশন জমা দিতে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে মানুষগুলো বাঁচার জন্য তখন বিজেপির কাছে আশ্রয় নিয়েছে। সেই মানুষগুলো ব্রিগেডের পরে কিন্তু আবার ব্যাকে ফিরছে, নিজের ঘরে নিজে আসছে। তাই তো আজকে বিজেপির ঘুম হারাম হয়ে গেছে, মানে ঘুম আউট হয়ে গেছে। তাই আজকে তারা আমার পিছনে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আব্বাস দোসরা মে তো বোঝা যাবে কি হচ্ছে। সব থেকে বড় কথা যে লড়াইতে নামলে, আমার একজন বলেছিলেন, ইংরেজি একটা প্রবাদও আছে যে সব সময় ভাবতে হয় যে তুমিই জিতবে, নয়তো লড়াইতে জেতা যায় না। আপনি যদি সেই ফিলোসফি থেকে বলেন, আমার কিচ্ছু বলার নেই। কিন্তু এর পাশাপাশি নিন্দুকরা বলছেন আপনার সঙ্গে ডিল হয়েছে মিমের। আসাদুদ্দিন ওয়েসি বছরের শুরুতে বাংলা এলেন, ফুরফুরা শরীফে গেলেন, আপনার সঙ্গে মিটিং করলেন, যাওয়ার সময় বললেন এ রাজ্যে আমরা আব্বাসকে সামনে রেখেই এগোবো। তারপর মোহাম্মদ সেলিম, আব্দুল মান্নানদের সঙ্গে আলোচনা, ব্রিগেড, সংযুক্ত মোর্চা। পেছনে কলকাঠি নাকি ওয়েসি নাড়ছেন এবং অনেক টাকার ডিল হয়েছে।
দেখুন, এটাই হচ্ছে আমার ভারতবর্ষ, যে মানুষ ভুল বললেও তাকে ফাইন করা হয় না, তার ট্যাক্স নেওয়া হয় না, তাই বলার স্বাধীনতা রয়েছে। প্রথম কথা হচ্ছে, আমি যখন পার্টি করব বা ফন্ড করব একটা বলছিলাম, তখন এই খবরটা এখান থেকে আসাদ সাহেবের কাছে দিয়েছে। রাজ্যে তৃণমূলের যারা ভালোবাসে তারা, আসাদ সাহেব তিনি ফুরফুরা শরীফ একটা তীর্থভূমি, সেই উদ্দেশ্যে জিয়ারত, এবং সাথে সাথে আমি একটা পার্টি করছি, আমার সঙ্গে সাক্ষাৎ। সেখানে দীর্ঘ আলোচনার মধ্যে এই কথা উঠে আসে যে আমি একটা ফন্ড বানাচ্ছি, আপনার পার্টির আমি কোনো দায়িত্ব নিতে পারছি না। কিন্তু তখন তিনি বললেন যে আমার পার্টির যারা আছে তারা আপনার ফন্ডের সাথে থাকবে এবং আপনাকে ফন্ডের মুখ করে আপনার পিছনে আমি থাকতে চাই। এই আলোচনার পরে আমি আমার যত কর্মীরা আছে তাদের সঙ্গে আলোচনা করি এবং আমরাও নিজেরাও বসে ঠিক করি, যেটা বাংলা, আমার বাংলার কষ্ট, আমার বাংলার দুঃখ, আমার বাংলার সমস্যা, আমার বাংলার কালচার আমাকে ভাবতে হবে। সেই জায়গায় আমরা আসাদ সাহেবের যিনি আছেন তেনার মাধ্যম দিয়ে আমরা জানিয়েছি যে এই জায়গাতে আমাদের ঘরে বৃহৎ মানুষের স্বার্থে আমরা এই জোটটাকে পছন্দ বেশি মনে করছি, এটা আমাদের জন্য ভালো মনে করছি, তো সেই জায়গাটায় আমরা যাচ্ছি। ব্যাস এতটুকুই কথা, এতটুকুই কাজ, সেই জায়গাতেই আমরা আছি। আব্বাস, অভিযোগটার ব্যাখ্যাটা বলি, যে গোটা দেশ জানে যে মিম লড়লে যেখানে যেখানে যে রাজ্যে লড়েছে বিজেপি সুবিধা হয়ে গেছে, বাংলার মুসলমান ভাইরাও তা জানে, সেই জন্য আব্বাস সিদ্দিকীকে সামনে রাখা হলো। প্লাস যে বাঙালি মুসলমানদের জন্য মিমের কোনো প্রভাব নেই, অথচ ফুরফুরা শরীফের বিপুল প্রভাব আছে, সেই জন্য সামনে আব্বাস সিদ্দিকীকে রাখা হলো। অর্থাৎ আব্বাস সিদ্দিকী মুখোশ, পেছনে মিম। দেখুন, অভিযোগ করতে পারে, কিন্তু আমি আবার বলছি এই দলের প্রেসিডেন্ট একজন শিমুল সোরেন, এটাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর কথা, আমি মিমের কেউ নয়, তথাপিও সত্য কথার স্বার্থে বলছি, মিম যেখানে যেখানে লড়েছে বিজেপি সেখানে ফায়দা হয়েছে। এই কথা যদি বলে কেউ, আমি সামান্য বিহারটাই যাব। বিহারে মিম চেয়েছিল মহাজোটের কাছে 10টা সিট, যদি দিয়ে দিত তাহলে 10টাই মিম জিততো, তাহলে আজকে মহাজোট গভর্নমেন্ট করতো। সেখান থেকে দেওয়া হলো না, মিম ক জায়গায় দিল? 20 জায়গায়। বাকি জায়গায় তো মিম দেয়নি, তাহলে বাকি জায়গায় বিজেপি বাহির হচ্ছে কি করে? 3 নম্বর কথা, বিয়েকে 10 জায়গায় দিয়েছে, সেই 10 জায়গাতে মিম পেয়েছে 5টা, এবং সেই জায়গাতে 20 জায়গার মধ্যে বেশিরভাগ জায়গায় 9টা জায়গায় পেয়েছে মহাজোট, তাহলে মহাজোটের তো উপকার করেছে মিম। আরেকটা শেষ কথা, মিম আসলে যে হিন্দু ভাইয়েরা বিজেপি করবে, আমার মনে হয় কোনো একটা জায়গায় হিন্দু ভাইদের ঘরে অপমান করা হচ্ছে, ছোট করা হচ্ছে। হিন্দু ভাইয়েরা অতটা মুসলমানদের ঘৃণা করে না, যেটাকে সমাজে দেখানো হচ্ছে। তারা মুসলমানদের অনেক ভালোবাসে। বেশ, পশ্চিমবঙ্গে মুসলমানরা আর্থসামাজিকভাবে ভালো নেই, অর্থাৎ এই যে ভালোবাসা সমাজে তার প্রভাব সেরম ভাবে পড়েনি। একথা প্রথম কবে জানা গেল? সাচার কমিটির রিপোর্টে 2006। চাকরি, শিক্ষা সব ক্ষেত্রে মুসলিমদের এই পিছিয়ে পড়ার প্রত্যক্ষ দায় তাহলে কার? 34 বছরের বাম সরকারের। অথচ আপনি আব্বাস তাদের বিরুদ্ধে না লড়ে তাদের সঙ্গে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কেন? এতদিন আমাদের লড়াই ছিল চাকরি নিয়ে, বাসস্থান নিয়ে, চিকিৎসা নিয়ে। কোন একটা জায়গায় আমরা দেখছি আজ আমাদের লড়াই হচ্ছে বাঁচার জন্য, আমরা থাকতে পারবো কি পারবো না। এখানে আমরা বলতে গরিব, আবার বলছি মোটেই মুসলমান নয়। যার নোট আছে সে মুসলিম হোক, হিন্দু হোক, কেউ হোক, তার কোনো সমস্যা নেই দেশে। আমার কথাটা ভুল হলে ক্ষমা চাইছি জনগণের কাছে। আবার কিন্তু বাস্তব যেটা দেখছি, যার পয়সা নেই, যার অর্থ নেই, সে যে ধর্মেরই হোক, তার ভারতবর্ষে তথা পশ্চিমবাংলা বা ভারতবর্ষের যে কোনো জায়গায় বর্তমান দিনে যেটা দেখছি, সে মানুষ বলেই পরিচিত নয়। আমি যদি আমফানের সময় হিঙ্গলগঞ্জের একটা দৃশ্যের কথা বলি, যেখানে 4-5 ফুট উপরে কালো তেরপোল, এমনি কালো জিনিস সূর্যের তাপ টানে, সেখানে বাবা মা কাকা কাকিমা সবাই একসাথে 1500 পরিবারের কাছে আমি গিয়েছিলাম সামান্য খাবার নিয়ে। কেন আমি জানি না এত বড় ভয়ানক হয়েছিল। 1500টাই দেখেছিলাম অমুসলিম, তারা গরিব, পয়সা নেই বলি আজকে ওদের ওই দুর্দশা। ওরা মুসলিম নয়, পয়সা নেই। অতএব আমার দেশে বর্তমান পয়সার সমস্যা। পয়সা যার আছে তার ধর্ম দেখা হয় না, যার পয়সা নেই তার ধর্ম খোঁজা হয়। অতএব এই সিচুয়েশনটা তো 2011-র আগের পশ্চিমবঙ্গেও একই ছিল, তাহলে তার দায় তো আজকে আপনার যারা জোট সঙ্গী বামেরা তাদের উপরও বর্তায়। দেখুন, তারা যে চাকরি, আরো একটু আগে যদি 77 সালের আগে ফিরে যান, কংগ্রেস ছিল, তাদের দায় কংগ্রেসের উপরও বর্তায়। আমি এটাকে বলছি
তারা যে 100-র মধ্যে 100% কাজ করেছে এটা আমি বলছি না, আরো অন্যায় করেছে, আমি স্বীকার করছি। এতে তারা শোনার পরে আমার সঙ্গে জোটে কোনো সমস্যা করে আর করে সেটা তিনাদের ব্যাপার, কিন্তু সত্য বলবো তেনারাও অন্যায় করেন বলবো না, কিন্তু অন্যায় করেছিল বলেই তো তেনাদের শাস্তি দিয়ে আমরা সরিয়ে দিয়েছিলাম। কিন্তু যিনাকে আমরা এনেছিলাম দিদিমণি, তিনি যে অন্যায়টা করেছে, তিনি যে ক্ষতিটা করেছে, তুলনামূলক দেখতে গেলে তেনারা যদি 70% ক্ষতি করে দেয়, এনারা 200% মানে 100 যেটা হয়নি ওভারটেক করে চলে গেছে। তো এই জায়গায় আমরা দেখছি 70% যে তেনারা ক্ষতি করেছেন, সেই ক্ষতির পিছনে শুধু তিনাদের যে অবদান আছে তা নয়, আমাদেরও কোনো একটা জায়গায় অবদান আছে। সেই অবদানটা হচ্ছে এটা যে আমরা সম্পূর্ণ তিনাদের উপর নির্ভরশীল হয়েছিলাম, তাই পরবর্তীতে তিনারা ক্ষতি যেটা না করতে পারে, স্বনির্ভরশীল না হয়ে নিজেরা ধরেও রাখছি। আর এত বড় ক্ষতি যখন তিনারা করেন, তুলনামূলক যখন কম, তাই ভেবেছি তিনাদের সঙ্গেই চলো 2021-এ আমরা একটা জোট করে সরকার তৈরি করি। আমার একটা ইংরেজি শব্দবন্ধ মনে পড়ে যাচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের লেসার ইভেল। তাহলে আপনি মনে করছেন যে তৃণমূল আরো বড় বিপদ, তার থেকে অপেক্ষাকৃত কম বিপদ হচ্ছে বাম এবং কংগ্রেস, নাকি আপনার সেই ভাইরাল ভিডিওটাই আসল সত্যি, যেখানে আপনি বলছেন এই সিট সমঝোতা এই মুহূর্তে শুধুমাত্র 2021-এর জন্য, 21-এর পরে ওদের ওপরও প্রতিশোধ নেব আমরা, কারণ ওরাও অনেক জ্বালিয়েছে। আমরা ভিডিওটা একবার দেখে নিই। আমি চাইছি বাম কংগ্রেসকে এই মুহূর্তে 2021-এর জন্য একটা সিট সমঝোতা করতে, শুধুমাত্র 21-এর জন্য। 21-এর পরে ওদেরও প্রতিশোধ নেবো আমরা। কথা বুঝছেন না, বোঝেন না? কেন ওরাও তো অনেক জ্বালিয়েছে। ওদের সঙ্গে একটা সিট সমঝোতা করতে চাইছি, কিন্তু তারা করবে কি আমি জানি না, কেন তারা তো নিজেরা 230টা সিট ভাগ করে নিয়েছে। তাহলে আমাদের সঙ্গে করার ইচ্ছা তো তার দেখাচ্ছে। আজকে আর বামফ্রন্ট সেই জ্বালাতে পারে? বুদ্ধদেবের সেই দাদাগিরি আর আছে? মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলতে পারবে? কেন ভাই? আমরা সরে গেছি। এটাই কি তাহলে আসল প্ল্যান, প্রতিশোধ নেয়া? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার স্টুডিও বসে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে নিজের বক্তব্য নিজে শুনছি, এর পূর্বে কখনো শোনার সময় পাইনি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এটা যখন 230টা তারা করে নিয়েছে নিশ্চয়ই দেখলেন, তখন মানুষজন আমাকে বলতে লাগছে যে আপনি কেন বাম কংগ্রেসের কথা ভাবছেন, তারা তো 230টা নিয়ে মানে গুরুত্ব দিচ্ছে না আমাদের ঘরে। তখন আমার একটা ক্ষোভের প্রকাশ, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, বহুত মানুষ যারা আমার দলে আসছে প্রথম থেকে, তারা কিন্তু স্বয়ং তরুণ, তারা সব টিএমসিকেই রিসেন্ট ভোট দিয়েছে, হয়তো তাদের ভোটার কার্ড বাহির হয়েছে টিএমসির সময়, তারাও ফিরে আসছে, কিন্তু তাদের পরিবারের অনেকে দেখেছিল বামের পিওরটা, সেই জায়গায় তাদেরকে একটা বোঝানো মাত্রা। 3 নম্বর কথা হচ্ছে, সিচুয়েশন অনুযায়ী কথাটাকে রেখেছিলাম, কিন্তু এখন আমরা যেটা সিচুয়েশন আপনাদের এবিপি নিউজের মাধ্যমে, এবিপি আনন্দের মাধ্যমে যেটা আমরা বলছি, সেটা হচ্ছে এটাই যে আমরা চাই সমস্যা সমাধান। সমস্যা সমাধান যদি হয়, আমরা চিরস্থায়ীর জন্য এই যে জোট, এই জোট নিয়ে আমরা চলতে রাজি আছি। যদি কোনোদিন সমস্যা আবার হয়ে দাঁড়ায়, আমি ওপেন বলছি, তখন বাধ্য হব। কেন আমি কোনো নেতা হতে আসিনি, আমি কোনো জায়গায় লিডার হব এসব হতে আসিনি। আমি চাই পিছিয়ে পড়া মানুষকে তুলে আনা। যদি সেই পিছিয়ে পড়া মানুষের অধিকার না পাই, তাহলে বাধ্য হব নিজেকে আবার নতুন করে স্বপ্ন দেখতে। এই যে ভিডিওটা দেখালাম আব্বাস, এটা আপলোড করা হয়েছে 11ই ফেব্রুয়ারি, অর্থাৎ খুব পুরনো ভিডিও কিন্তু নয়। তার মানে ব্যাক অফ দ্য মাইন্ড 230টা বললাম। হ্যাঁ, ব্যাক অফ দ্য মাইন্ড আপনার কোথাও এই ভাবনাটাও কাজ করছে যে এদের পুরোটাই, দুটোই, আমার শব্দ আবার আমার মার্জনা করবেন, দুটোই বিশ্বাসঘাতকদের দল। আপাতত ভরসা করছি, কিন্তু লং টার্ম ভরসা করা যায় না, ভবিষ্যতে অন্যরকম হতে পারে, এই আশঙ্কা আছে। আপনি ওই যে প্রশ্নটা করলেন না, সাচার কমিটি, রঙ্গনাথ মিশ্র কমিটি, এই কমিটির রিপোর্ট দেখে তারাও তো যে পিছিয়ে পড়া জাতির ওপরে সেরকম ভাবে কাজ তো করেন। আমি তো প্রথমেই স্বীকার করে নিলাম যে এরা ক্ষতি করেছে, কিন্তু তুলনামূলক টিএমসি থেকে কম করেছে। এবং সেই জায়গায় এখন দেখছি বিজেপি এবং টিএমসি দুটো যখন মিশে গেছে, এরা দুজন মিটে যদি ক্ষমতায় আসে, তাহলে যে ভয়ানক পরিস্থিতিটা হবে, সেই ভয়ানক পরিস্থিতি বিগত দিন কখনো ঘটেনি। হ্যাঁ, কিন্তু এটা আপনার কল্পনা হতে পারে, এখন বিজেপি আর তৃণমূল কংগ্রেস একসঙ্গে ক্ষমতায় আসবে, এটা রাজ্যের মানুষ এই কাল্পনিক ছবিতে বিশ্বাস করবেন? দেখুন, এটা বাস্তব। তো বিজেপিটা কে? 100টা থাকলে 90টা টিএমসির ক্যান্ডিডেট। তো যে টিএমসিকেই আনার দরকার হয়, তাহলে বিজেপিকে আনার কোনো দরকার নেই। তো ওই ক্যান্ডিডেটকে ভোট দিয়ে আমাদের বিজেপিকে ভোট দেওয়া। তাহলে আব্বাস, যারা ছিল তৃণমূলে তারাই পদ্ম ফুল। আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের প্রার্থীদের ভোট দিলে নির্বাচনের পর হতেই পারে যে সেই প্রার্থী বিজেপিতে যোগ দিয়ে দেবে, এটা আপনার আশঙ্কা? কারণ এটা ঘটেছে, তো বিহারে ঘটেছে।
বাংলায় ঘটবে না, এর কি মানে আছে? আর আমরা তো সেই জিনিসটা দেখছি, অহরহ দেখছি, তো একটার পর একটা চলে যাচ্ছে। তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে ভোটের পরে একজন হয়তো 90 পেল কি 100 পেল, একজন 80 পেল, দুজন মিলে টাচ হয়ে সরকার হয়ে গেল। আমরা যেটা দেখতে চাই, দুজনে মিলে নাকি ঘোড়া কেনা বেচা? না, আমার কেনা বেচা থেকে সবচেয়ে বড় কথা আমার মনে হচ্ছে পুরো দলটাই হয়তো চলে যাবে। কেন, টিএমসি দলটা তো জন্ম দিয়েছে বিজেপি, 1998 এই দল হয়েছে, এবং অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে জোট, এবং দিদিমণি রেল মিনিস্টার ছিলেন বিজেপি থেকে। এরকম ইতিহাস তো অনেক আছে। আনন্দবাজার পত্রিকা তো দিদিমণি বলেছেন ফন্ডে এনে বিজেপিকে লড়বো। তাহলে সেই জায়গায় এটা একটা সাজানো নাটক, বামফ্রন্টকে তুলে দিবার জন্য এটা একটা সাজানো নাটক। কেন, কিন্তু আজকে যে কংগ্রেসের সঙ্গে আপনি জোট করছেন, সেই কংগ্রেসের সঙ্গে বারবার তৃণমূল কংগ্রেস জোট করেছে, সেটা তো বলছেন না। কংগ্রেসের সঙ্গে টিএমসি জোট হয়েছিল, তাই তো বাংলায় টিএমসি এসেছে, এবং কংগ্রেসটাকে পুরো টিএমসি খেয়েওছে, পুরো নিজের দলে নিয়ে নিয়েছে। সেটা কংগ্রেস জবাব দেবে, কংগ্রেস বুঝবে। কিন্তু আমি বারবার একটা কথা বলতে চাইছি, সেটা হলো এটাই যে আমার আইএসএফ একদম নতুন দল, এখনো 2 মাস বয়স হয়নি। আমার লক্ষ্য হলো পিছিয়ে পড়া মানুষকে তুলে নিয়ে আসা। 202 সিট, 230টা সিট যখন বাটোয়ারা হয়ে গেছে, তখন ভেতরে একটা ক্ষোভ জন্মাচ্ছে, সে ক্ষোভের বহিঃপ্রকাশ। তো সেই জায়গাতে তখন আমি বলেছি এই কথাটা। দ্বিতীয় নম্বর কথা আমি আবার বলছি, যদি আমার টার্গেট পিছিয়ে পড়া মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূর করা, যদি বাম এইটা ঠিকভাবে করতে পারে, বাম প্রথম পিরিয়ডে আমরা যেটা শুনেছি, তখন আমি দেখিনি, প্রথম পিরিয়ডে 20 বছর ধরে তারা খুব ভালো কাজ করেছিল, সেইভাবে যদি তারা ভালো কাজ করতে থাকে, তাদের সঙ্গে আমাদের এই সমঝোতাটা যেটা আছে এটা চিরস্থায়ী চলবে, দীর্ঘদিন। আপনি তৃণমূল কংগ্রেসের এত সমালোচনা করছেন, এত কঠোর সমালোচনা করছেন, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের কাছেই আপনি সিট চাইতে গেছিলেন এবং 40টা সিট চেয়েছিলেন, যেটা তৃণমূল নেত্রী রাজি হননি। আমি বলছি, তিনি যদি রাজি হতেন তাহলে তৃণমূল সম্পর্কে আপনার মূল্যায়ন তো সম্পূর্ণ অন্যরকম হতো। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি সিট চাইতে যাইনি। আমি বলেছিলাম যে 44 জায়গায় আমি প্রার্থী দেবো, ওই 44 জায়গায় যে দিদিমণি প্রার্থী না দেয়, বাকি 250 জায়গায় দিদিমণি হয়ে লড়বো। যখন দিদিমণি আমার কথাটাকে মানল না, অথচ পাহাড়ে বিমল গুরুংয়ের কত 15-16 না কটা সিট আছে, তার ব্যাপারটা মেনে নিল, তখন আমাকে ভাবতে বাধ্য করলো। তখন আমি ভাবতে শুরু করলাম যে বিমল গুরু একটা অমিতাভ দাদা, প্রশাসন মারার পিছনে তার হাত আছে, এটা দেখা যাচ্ছে, এবং তার বিরুদ্ধে অনেক কেস আছে, তাকে যদি তুমি নিতে পারো, অথচ বলছো আমি দুদলা গরু মুসলিম, তারা আমায় জিতিয়েছে বলতেও পারছো, আর আমি যে মুসলিম হওয়ার জন্য কি আমাকে সাথে নিল না? কিন্তু আমি দল করতে এসেছি, আবার বলছি মুসলমানের জন্য নয়। হ্যাঁ আব্বাস, কিন্তু এইখানে আমার প্রশ্ন থাকবে, যদি 44টার এই ফর্মুলা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতেন, তাহলে আপনি তৃণমূলের সঙ্গে থাকতেন? মানে এটা তো এইরকম আমার লাগছে যে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যাওয়ার মতো। মানে 44টা আসনের আপনি যে ফর্মুলা দিয়েছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেননি বলে আপনি আজ মমতা বন্দ্যোপাধ্যায়, এখন মমতা ব্যানার্জি 100টা সিট দিলেও মমতা ব্যানার্জির সঙ্গে যাব না, সেটা তো এখনকার আজকের দিনে আপনার অবস্থান। কেন বলছি, যখন আমি বলছি এই ধরুন 2 মাসের মধ্যেই নিশ্চয়ই এই ঘটনা ঘটেছে যে 44টা সিট আপনি চেয়েছেন, উনি দিতে রাজি হননি, তাহলে তো আমি এই সিদ্ধান্তে আসতে পারি যে এটাও ওই অভিমানে অন্য দল চলে যাওয়ার মতো, যে না আপনি 44 দেননি, ঠিক আছে আমি আপনার বিরোধী যারা বাম এবং কংগ্রেস তাদের সঙ্গে যাব। দেখুন, কে কার শত্রু আমি দেখিনি। মানে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের জন্য কোনো কাজ না করলে, সেটা তো আপনি যখন 44টা সিট চেয়েছেন তখনও তিনি কাজ করেননি। আমি বলছি ঘটনাটা, সত্যটা তো পাল্টে যেত না। এই যে কোনো কাজ করেন, আবার বললাম মজবুত সরকার 211টা বা 200টা, এর জন্য 44টা বলা হয়েছিল। কেন? যে আপনি হয়তো 18টা বিজেপিকে ভেতর থেকে দিয়েছেন, আর নাই রুখতে পারছেন না, তাহলে আপনি যদি আমায় সিটটা দিন, তাহলে পাহাড়দার হিসাবে আপনার যেমন লোক থাকবে আমারও থাকবে। আপনি কমজোর হলো, আমি কমজোর নয়, আমি রুখবো না। আই গট ইউ, চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা আপনি বলছেন, সেটা ফাইন, কিন্তু আমি বলছি 44টা সিটের ফর্মুলায় রাজি হলে তখন এই যে বিমল গুরুং এর সঙ্গে আপোষ করার অভিযোগ আপনি করছেন, সেটা আপনার চোখে পড়তো না? অবশ্যই পড়তো। এটা তো পরে যখন তিনি মানছে না, তখন তো তিনাকে নিয়ে এবার আমি রিসার্চ করতে শুরু করলাম কে মমতা ব্যানার্জি, তারপরে একটার পর একটা জিনিস পাচ্ছি, তখন আমি কথাটাকে তুলে ধরেছি। তার আগে কথা তো আমি তুলে ধরিনি। তার আগে যে দুর্নীতি আমফানে হয়েছে সে কথাগুলো বলেছি, এবং তাতে বলা ছিল যে যখন 44টা দেবে, সেই জায়গায় এটাও কথা ছিল যে যারা এরকম করাপশন করছে তাদেরকে বাদ দিতে হবে। হ্যাঁ আমি বুঝলাম, কিন্তু আমি বলছি আলটিমেটলি আপনি রিসার্চটা করলেন প্রত্যাখ্যাত হওয়ার পর, অর্থাৎ প্রত্যাখ্যাত হওয়ার পর আপনার বোধোদয় হলো। না, তার আগে শুনুন, একটা মানুষ সম্বন্ধে যখন আমি পুরো জানি না,
তখন তার সাথে আমার যাওয়াটার চিন্তা ভাবনা থাকতেই পারে। আর আমি রাজনীতি যখন মানুষের সেবার জন্য করতে আমি তো চেষ্টা করব যে কোনো একটা জায়গায় আমি শক্ত জায়গা তৈরি করতে পারলে যে জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের সেবা করতে পারবো। সেই জায়গায় আমি রাজ্যের যিনি নেত্রী ছিলেন তেনাকেই বলেছিলাম যে আপনার নৌকো ডুবছে, যদি আপনি মেরামত করার জন্য চেষ্টা করেন তাহলে আমি একটু মেরামত করব, কিন্তু আমাকে 44 পারিশ্রম লাগবে। হ্যাঁ, তিনি যখন পছন্দ করেননি তখন তো স্বাভাবিক আমি চাইব ওই নৌকোটাকে আরো বড় করে ছিদ্র করে তাড়াতাড়ি ডুবাই। এটাই তো যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছে তারাও তো তাই চাইছে। কি তফাৎ? তারা করছে, তারা টিকিট চেয়েছে, প্রত্যাখ্যাত হয়ে অন্য দলে যাচ্ছে। তারা তো টিকিট পাইনি বলে আজ গেছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি তো টিএমসির কেউ ছিলাম না। তারা টিএমসি থেকে টিএমসির হয়ে খেয়েছে, টিএমসিতে ছিল, তারপরে গেছে। তো এ থেকে বুঝে যাচ্ছে তারা টিএমসিতে শুধুমাত্র বিজেপির পক্ষ থেকে রাখা ছিল, অর্থাৎ এটা প্রাইমারি স্কুল, ওটা হাই স্কুল না, সে আপনি বলতেই পারেন যাচ্ছে। কিন্তু আমি তো কখনোই টিএমসিতে ছিলাম না, আমি টিএমসির মেরামত করতে চেয়েছিলাম যে আপনার যে যার জন্য আপনার ক্ষতি হচ্ছে সেগুলোকে মেরামত করে, কেন দিদিমণির উপরে আমাদের একটা ভালোবাসা ছিল। আজকের দিনেও যদি প্রশ্ন করেন এখন বললে ইখতিলাফ উঠবে, মানে অনেক সমালোচনা হবে, কিন্তু আমাদের সঙ্গে উনি যেভাবে বাড়ি বাড়ি গেছেন, যেভাবে অদা করেছিলেন, আমরা ভেবেছিলাম হয়তো উনি কাজ করবেন, সেই সময়টা অনেক আন্তরিকতা হয়ে গিয়েছিল। আমি বলছি মানুষের আন্তরিকতা সেটাই তো স্বাভাবিক, কিন্তু পজিশন হারিয়ে নয় না। আমি বলছি উনি 44টায় রাজি হলে আব্বাস সিদ্দিকীকেই হয়তো আমরা সাক্ষাৎকার নিতাম যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের শরিক হিসেবে, শরিক দলের নেতা হিসেবে হতেও তো পারতো এটা, উনি যদি 44টায় রাজি হতেন। আমি বলছি একেবারে স্পষ্ট করে যদি প্রশ্নটা করি, এটাই তো সুবিধাবাদ। আপনার 44টায় রাজি হননি বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের কাজ সব খারাপ হয়ে গেল। না, ব্যাপারটা হচ্ছে আমি যখন 44টা চেয়েছিলাম তখনও কিন্তু তার উন্নয়নের ব্যাপার নিয়ে তখনও বলেছিলাম, কিন্তু বিগত এই যে বিজেপির ব্যাপারটা যেটা টিএমসির সঙ্গে আছে এটা তখন আমি জানতাম না, পরবর্তীতে দেখলাম। অ্যাকচুয়ালি জগতের মানুষ আমি নয়, প্রথমেই বলেছি, আমি আগেই স্বীকার করেছি 2021-এ জানুয়ারির আব্বাস সিদ্দিকী এখন কথা বলি। আচ্ছা বেশ, তাহলে সেই আব্বাস সিদ্দিকীর কাছে আমার পরের প্রশ্ন, আপনি এবারে ভোটে লড়বেন? না, আমি নিজে কোনো জায়গায় দাঁড়াচ্ছি না, আর কখনো দাঁড়াবার চিন্তা ভাবনা নাই। আমি চাই ভালো ভালো লিডার তৈরি করা, যাতে অসহায় মানুষের হয়ে তারা কাজ করে, তাদের নিয়ন্ত্রণটা আমি হাতে রাখবো। আপনি বলেছিলেন নন্দীগ্রামে আপনার পরিবারের কেউ, অর্থাৎ ফুরফুরা শরীফের পীরজাদা পরিবারের কেউ প্রার্থী হতে পারে। নন্দীগ্রামে প্রায় 22% মুসলিম ভোট, সেটা ভাগাভাগি হলে তৃণমূলের সমস্যা হতো। তাই নন্দীগ্রামে শেষ পর্যন্ত আইএসএফ এর কেউ দাঁড়াচ্ছেন না। নিন্দুকরা বলছেন অন্য কোনো রসায়নে, মানে খারাপ ভাষায় বললে কোনো সেটিং হয়ে গেছে, সেই জন্য নন্দীগ্রামে আপনারা আর প্রার্থী দিচ্ছেন না, বামেদের সিট ছেড়ে দিলেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা তো আমাদের চেয়ারম্যান বলতে পারবে, কেন সিট সমঝোতাটা চেয়ারম্যান করছে। তারপরেও কোনো কথাকে আমি ঘুরিয়ে চলে যাই না, কেন আমি যখন আইএসএফ মানে আব্বাস সিদ্দিকী, এখান থেকে যখন কোনো কথা বলি, মানুষের ভুল হয়, ভুল তো মানুষেরই হয়। তবে সেই জায়গায় আমাদের যেটা চেয়ারম্যান, যেটা আমি তো গতকালকে রাত্রিরে আলোচনায় বসেছিলাম, সেটা যেটা জানা গেল যে আমরা বৃহৎ চিন্তা ভাবনা করে যে ওই জায়গাতে আমরা আমাদের পরিবার থেকে কাউকে একটা দিবার চিন্তা ভাবনা করেছিলাম। পরিবারে তেমন কেউ এখন এত তাড়াতাড়ি রাজি হচ্ছে না বা দাঁড়াবার জন্য তৈরি হচ্ছে না, সাপোর্টে আসতে চাইছে কিন্তু দাঁড়াবার জন্য তৈরি হচ্ছে না। আর ওই জায়গাটা আমরা চাইছিলাম একটা ভালো হলেই ভালো হয়, তাহলে সেই জায়গাতে আমাদের চেয়ারম্যান যেটা ঠিক করেছে, চলো ওই জায়গাটা তাহলে আমরা ছেড়েই দিই। ডিটেলসটা কি ব্যাপার সেটা চেয়ারম্যান বলতে পারে। কিন্তু এটা তো তৃণমূল কংগ্রেসের স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে একেবারে স্পষ্ট যে সুবিধাই হয়ে যাবে। দেখুন, কার সুবিধা কার লাভ তো সেটা আমরা দেখছি না, ওখানে যে বাম দেবে তো ওটা তো আইএসএফ এরই, আমি তো বাম গায়ে প্রচার করবো, ওটা তো আইএসএফ এরই সিট। আমার যেটা আমি দাঁড়ালে পেতাম সেটা বামই পাবে। তো অনেক দুষ্টু লোক বলছে যে নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিটে প্রার্থী না দিয়ে তৃণমূলের সঙ্গে আপনারা হাত ধরার রাস্তাটা খোলা রাখলেন। না, আমরা হাত তো ধরে নিয়েছি, তো বামেদের সাথে হাত ধরা হয়ে গেছে, বন্ধুত্ব হাত ধরেছি। অর্থাৎ জিতার পরে ছেড়ে দেওয়াটা তো শোভা দেবে না। ত্রিশঙ্কু অবস্থা হলে না, আমরাই সরকার তৈরি করবো, সম্ভাবনা যদি আমরাই তো, কংগ্রেস, বাম আর আমাদের আইএসএফ। কেন মানুষ বাম, যেসব মানুষগুলো টিএমসির অত্যাচারের বিজেপিতে যাচ্ছে, তারা তো দেখছে সেই টিএমসিতে বিজেপিতে কোনো স্থান হবে না, সেটা একই লোক। আর যারা বিজেপির জন্ম দিয়েছিল তারা এখন বিজেপির মধ্যেই যেন মনে হচ্ছে ঘর ছাড়া হবার এবার চান্স হচ্ছে। সেই জায়গায় যে তৃণমূল, সেই পদ্মফুল,
অতএব আমরা এই যেটা মহাজোট হচ্ছে এটাই গভর্নমেন্ট হওয়ার সম্ভাবনা, এবং আমরা হচ্ছি গভর্নমেন্ট। দিল্লি দাঙ্গার পর আপনি বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করি উনি যেন ভারতবর্ষে এমন মারণ ভাইরাস পাঠান যাতে দেশের 10, 20, 50 কোটি মানুষ মরে যায়। একবার ভিডিওটা দেখে নিন। আল্লাহ ভারতবর্ষে এমন কঠিন একটা ভাইরাস দিক, এই ভারতবর্ষের যেন 10, 20, 50 কোটি লোক মরে যায়। দেখুন আব্বাস, আমি দিল্লি দাঙ্গা কভার করেছি, সমস্ত ডিটেলস মানুষের সামনে তুলে ধরেছি এই চ্যানেলেই। কিন্তু আপনাকে বলি, দাঙ্গা এক পক্ষ করে, কোনোদিন বিষয়টা এমন নয়। সব থেকে বড় কথা, কোনো অন্যায় হলে দোষীদের শাস্তি আপনি দাবি করতে পারেন, কঠোর শাস্তি দাবি করতে পারেন, কিন্তু মানুষের মৃত্যু কামনা করবেন? দেশের 50 কোটি মানুষের মৃত্যু কামনা করছেন আপনি। প্রথম কথা হচ্ছে, এটা কবেকারের ভিডিও আমি জানি না, প্রথম কথা। দিল্লি দাঙ্গার পরের অবশ্য না, সেটা আমি জানি। আমি আপনাকে আপলোড যবে হয়েছে সেই ডেট বলে দিচ্ছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এগুলো আপলোড অনেকে করে। হ্যাঁ, আমাকে দীর্ঘ 7 বছর কম বেশি হবে এরকম আর আজকে কাটিং করে অনেকে চক্রান্ত করে আমাকে সমাজের কাছে খারাপ করাটা প্ল্যান করে আসছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এটা কবে তারা আপলোড করেছে আর কবেকারের বক্তব্য সেটা আমি জানি না। আমি তর্কে যাব না, যেটা আমারই বক্তব্য, কি এডিট করা, কি মুখের সঙ্গে কিছু করা, অত তর্কে আমি যাব না। তবে আমি একটা কথা বলবো এখানে, সেটা হচ্ছে এটাই যে এর আগে পরের হিস্সাটা মানে কি আছে সেটা পুরোটা জানলে মনে হয় একটা জায়গা হয়তো ঠিক হতে পারে। কারণ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি যে আমি দিল্লি দাঙ্গা হোক আর যখনই হোক, আমি যখনই বক্তব্যটা দিয়েছি নিশ্চয়ই তখন এটা কোনো ধর্মীয় সভায় দিয়েছি। আর আমি ধর্মীয় কথা এখানে আনা ঠিক হবে কি আমি জানি না, তবেও একটা বলতে চাইছি যে আমাকে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তুমি কখনো প্রভুর দয়া পাবে না যতক্ষণ না তুমি মানুষের উপর দয়া না করো। এখানে মুসলিম বলা নাই, মানুষ বলা আছে। তাহলে মানুষ হিসাবে হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবাই মানুষ, কিন্তু মানুষ রূপী যদি পশু হয়, না না, কিন্তু আপনি বলছেন যে 50 কোটি পশু মৃত্যু, 50 কোটিটা এটা বলেছি কি? আমি বলছি যে কোনো মানুষের মৃত্যু সমান দুর্ভাগ্যের আব্বাস। মানে আমি বলছি তার ধর্ম, আমি বলছি আমরা সেই দেশে বাস করি যেখানে নজরুল লিখে গেছেন যে কান্ডারি বলো দুবিছে মানুষ সন্তান মোর মার। যদি আমার দেশকে কেউ হামলা করে, আমার দেশের আইন কি আছে? হ্যাঁ, আইন আছে, কঠোর আইনে তার ব্যবস্থা হবে। ফাঁসি আছে না কি এমনি তাকে পুষে পুষে খাওয়ানোর আইন আছে? না, বিচার হবে আদালতের উপর, আদালতের উপরও বিচার আছে। আমি মহান স্রষ্টার কাছেও বিচার দিতে পারি। তো আমি আবার বলছি, এইটাকে কাটিং করে কেউ ছেড়েছে আমাকে শুধুমাত্র সমাজের কাছে বদনাম করার জন্য। এর আগে পিছু কি হিস্সা আছে? আর 50 কোটি কি 50 লাখ কি 50,000 কোটি, আমি এটা নিয়ে কনফার্ম হচ্ছি না। কেন এই সমাজে বহুত কিছু করা যায়। ইতিপূর্বে আমার অজকে মানে যে তাহরিরকে ভাইরাল করে আমার মুখের সঙ্গে অনেক কথাকে কাটিং করেছে, সেটিং করে সেগুলো ছড়িয়েছে ধর্মীয় ব্যাপার নিয়ে। ধর্মীয় উলামাদের আমার বিরুদ্ধে অনেক ফতোয়া তৈরি হয়েছিল আর হয়েছিল, পরবর্তীতে সেগুলো আস্তে আস্তে বুঝে গেছে যে না, এটা বলেন, একে ফাঁসানো হয়েছে। পরবর্তীতে আপনি বলছেন এটা আপনি বলেননি, সেটা আমি সিরিয়াস কোনো চাপ দিচ্ছি না। আমি এটাকে দেখিয়ে যে গা বেঁচে সরে যাব সেটাও বলছি না। যদি আমি অন্যায় করে থাকি শাস্তি আমারও দরকার, অন্যায় সবার জন্য সমান, আমি তর্কতে যাব না। কিন্তু আমি বলতে চাইছি, যদি আমার পূজা বোনকে কেউ রেপ করে তার জন্য কি শাস্তি হওয়া দরকার? সে মানুষ বলে তাকে কি আমি দেশের আইন তো অবশ্যই বিচার করবে, আমি স্বীকার করছি। কিন্তু আমি বলতে চাইছি, বোনের বাবার কাছে জিজ্ঞেস করা হোক তার কি শাস্তি চাই, ফাঁসি না তাকে জেলের মধ্যে ভরে সরকারি খাবার তার জন্য খরচ করা হোক। যদি বলে ফাঁসি, যখন আদালত বিচার করবেন, মাননীয় বিচারকের উপর আস্থা আমাদের আছে, বিশ্বাস তো করি, তাদের তো ভালোবাসি, মেনে নিই যেটা করে। কিন্তু একটা জায়গায় আপনাকে একমত হতে হবে, আমাকে একটু বলতে দিতে হবে। হ্যাঁ, না আপনি বলবেন, সেটা হচ্ছে 50 কোটি বাদ দিন, 50 জন বাদ দিন, 5টা মানুষেরও মৃত্যু কামনা কোন সভ্য সুস্থ লোকের পক্ষে করাটা আমি প্রথম কথা বলছি, এটা বলেছি কি তর্কে আমি যাচ্ছি। প্রথম কথা, কেন এরকম আমাকে অনেক ফেক নিউজ দিয়ে আমাকে অনেক হ্যারাসমেন্ট 7 বছর ধরে করে আসছে। আপনি এত গ্রাউন্ড লেভেলে গেলে আপনি খবর পাবেন, এইভাবে আমাকে অনেক ডিস্টার্ব করে আসছে। তারপরও আমি একটা কথা বলছি, সেটা হলো এটাই যে চিন্তা ভাবনা এক একজনের এক এক ধরনের হয়। আমি দেখলাম আমি আপনি দুই পাড়া দীর্ঘ 1000 বছর শান্তিতে বসবাস করছি, একটা মানবরূপী পশু যে এসে আমার দুই পাড়ার মধ্যে এমন একটা ফিতনা লাগিয়ে দিল, দুই পাড়ার হাজার হাজার নিরীহ মানুষের মারপিট করে শেষ হয়ে গেল। আমার মনে হয় ওই মানবরূপী পশুটার ফাঁসি হওয়া দরকার।
যখন দুনিয়ার কেউ তার ফাঁসি দিতে পারছে না, যে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তার কাছে বিচার দেওয়াটা আমি মনে করি কোনো অন্যায় না। না, কেন ফাঁসি দিতে পারবে না বলছি, আমরা যেমন দেশে থাকি পারবে না বলছি সেই না। দেশে সংবিধান আছে, সেই দিতে দেশে পারবে আইনের না আমি শাসন বলছি আছে। না, হয়তো দেয়নি, হয়তো দেয়নি। না, ফাঁসিরও বিধান দেবেন সেই দেশের সংবিধান, সেই দেশের আইন। অবশ্যই সংবিধানের উপর তো হ্যাঁ। পুরোপুরি আস্থা আছে, হ্যাঁ। আইনের উপরে পুরোপুরি আস্থা আছে, কিন্তু আইন তো নিজে চলে না, আইন চালায় মানে একটা আপনি মানুষ। কঠোর শাস্তি চাইলে আমি এই প্রশ্ন রাখতামই না, কিন্তু যেহেতু মৃত্যু কামনা সেই জন্য রাখলাম। আমি পরের প্রসঙ্গে আসি। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা আপনাকে সন্ত্রাসবাদী বলেছেন, কিন্তু তিনি তো বাইরের লোক, কিন্তু আপনার বাড়ির লোক, আপনার নিজের কাকা পীরজাদা তহা সিদ্দিকী আপনাকে বেঈমান বলছেন, প্রতারক বলছেন। দেখুন, আমি একটা কথা বলি, আগের প্রশ্নটা ক্লিয়ার হলো কি জানি না, জনগণ কি আমার ভাববে মনে জানি হচ্ছে, না। হ্যাঁ। তারপরও ওই ব্যাপারটা নিয়ে আমি স্টেটমেন্ট দিয়েছিলাম, ক্ষমাও চেয়েছিলাম। আমি ভুল করেছি কি না করেছি বড় কথা নয়, ক্ষমা যে চাই সে বড় হয়। মানুষের মনে যদি এই প্রশ্নে আঘাত দেয়, অনেক মানুষ আমায় চেনে না, দূর দূর থেকে দেখছে, এর এত খারাপ ছেলে ভাবতেই পারে। তাই আমি জনগণের কাছে ক্ষমা চেয়েছিলাম, স্টেটমেন্ট দিয়েছিলাম। এই ব্যাপারটা না করে অনেক দিন আগের কথা, সেটাও করে দিয়েছিলাম, আবার নতুন করে এটা তোলা হয়েছে, এর জন্য দুর্ভাগ্য আমি। তা আমার চাচা জানের কথা যেটা বললেন, চাচা মানে কাকা মানে আমি মনে করি বাবা সমতুল্য। ছেলে যদি অন্যায় নাও করে, কখনো কখনো ছোটবেলায় দেখেছি বাবা ধরো ঠুস ঠাস করতে দিল, আর বাবা যদি অন্যায়ও করে ছেলে কখনো কিন্তু ঠুস ঠাস দিতে পারে না। যে আমার বাবা আমাকে বেঈমান বলুক যাই বলুক, আমি মনে করি এটা আমার জন্য দোয়া আশীর্বাদ। আমি আমার বাবার বিষয়ে কিছু কথা বলতে পারবো না। আচ্ছা, কিন্তু তহা সিদ্দিকী বলছেন নলেজ সিটি তৈরির নাম করে আপনি প্রচুর অর্থ তুলেছেন, সেই সমস্ত টাকার হিসেব দিয়ে আগে নিজেকে দুর্নীতি মুক্ত করুন, অর্থাৎ সরাসরি আর্থিক দুর্নীতির অভিযোগ নিজের পরিবারের ভেতর থেকে। আমি আবার বলছি, যিনারা নলেজ সিটির টাকা দিয়েছে, তিনাদের মধ্যে থেকে কেউ যদি হাত তুলে বলে যে আমি নলেজ সিটির টাকা দিয়েছি, টাকাটা কি হলো, অবশ্যই তাকে আমি হিসাব দেবো। যিনি দেননি তিনি যদি হিসাব চাই, আমি তিনাকে হিসাব দিতে পারবো না। আমার দেশের সরকার, আমার দেশের গভর্নমেন্ট, আমার দেশের যারা সরকারি আধিকারিক আছে, তিনারা যদি আমার কাছে হিসাব চাই, অবশ্যই আমি হিসাব দেওয়ার জন্য তৈরি আছি। এই কেউ সাধারণ পাবলিক কি বলছে ওতে কান দিবার আমার সময় নাই। মানে কাকা না সাধারণ পাবলিক, এবং আমার যিনি হোক, হ্যাঁ, যিনি হোক, আর আমার যদি কাকা হিসাব চেয়ে থাকে, তাহলে ওনার তো আমি ছেলে যদি চোর হয় বাবারই বদনাম হবে। তিনি যদি আমার ঘরে এসে বলে বাবা তুই টাকাগুলো কি করেছিস, খেয়ে ফেলেছিস না নান করে দিয়েছিস, কি করেছিস, অবশ্যই না করে হিসাব আমি দেবো। ক্যামেরার চোখ দিয়ে দেখছি ব্রিগেডের মঞ্চে সেদিন ঠিক কি হয়েছিল? অধীর চৌধুরীর সঙ্গে তার পর আর কথা হয়েছে? না, অধীরদার সঙ্গে কোনো কথা হয় না। অনিতদা অনেক সিনিয়র রাজনীতি করেছেন, তিনি তেনার আইডিওলজিতে রাজনীতি করে। আমি তো রাজনীতি ধরেন না রয় বুঝি না, কিন্তু মনটা পবিত্র, মানুষের কষ্ট দেখে কষ্ট হয়েছে, তাদেরকে বাঁচাবার জন্য নেমে পড়েছি। আমি সাঁতার জানি না, কিন্তু ডুব ছিল, নেমে পড়েছি, নিজে ডুববো কি জানি না। আচ্ছা বেশ, কিন্তু ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে আপনি বললেন যে সোনিয়া গান্ধী আইএসএফ এর সঙ্গে জোট করতে আগ্রহী, কিন্তু এ রাজ্যের একজন নেতা ঢিলামি করছে। পরের দিন বললেন যে একজন নেতা মোদি দিদি দুজনের সঙ্গেই যোগাযোগ রাখছেন। আপনার নিশানা তো পরিষ্কার ছিল, নাম করেননি, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী। তারপর নাকি ফোন করে ভাব করে নিয়েছিলেন। না, আমার সঙ্গে ব্রিগেডের পর থেকে কোনো কথা হয়নি। তার আগে উনি একবার এসেছিলেন, আর মনে হচ্ছে একবার ফোনে কথা হয়েছিল। তবে আমি নির্দিষ্টভাবে অধীরদার নামও বলিনি, আর আজকেও বলতে চাইছি না, কারণ এটা শোনা কথা, শোনা কথার নাম না বলাই ভালো। তবে শোনা কথা কেন, আপনি তো বলেছেন। হ্যাঁ, ওই তো, মানে আমাকে কেউ শুনিয়েছে, আচ্ছা, সেই হিসাবে। তবে আমি চাই একটা মহাজোট হওয়া দরকার, আজও চাইছি, মহাজোট হয়ে আমরা আগিয়ে যাচ্ছি। এই আগিয়ে যাওয়াতে আশা করছি আমরাই ক্ষমতায় আসবো। বামেদের সঙ্গে যে সম্পর্ক, সেই একই সম্পর্ক ততটাই ঘনিষ্ঠ এবং নিবিড় কি কংগ্রেসের সঙ্গেও? মানে আমি বলছি পরিস্থিতি রিড করে অন্তত সংবাদ মাধ্যমে তো তা মনে হচ্ছে না। এটা খুব ব্যাপার। তবে দক্ষিণবঙ্গে যেনারা আছেন, প্রদীপদা এবং আব্দুল মান্নান সাহেব, প্রদীপদা খুব ভালো মানুষ, উনি চেষ্টা করছেন। তো এতটুকু দেখেছি, উত্তরবঙ্গ নিয়ে সেই জায়গাতেই এখনো দাঁড়িয়ে আছে। তবে আমরা আমাদের চেয়ারম্যানকে বলেছি যে দেখো, একটা দড়ির দুদিক দিয়ে যদি দুজন টানাটানি করে, তাহলে বিচকান্তে ছেঁড়া ছাড়া উপায় নাই, যে করে একজনকে ঢিলে দিতে হবে। চলো, মানুষের স্বার্থে যদি আমরাই ঢিলে দিই, অসুবিধা নাই, দেখা যাক কি হয়।
তবে উত্তরবঙ্গটা নিয়ে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, দক্ষিণবঙ্গে আশা করছি এটা ক্লিয়ার। তো এত বড় কংগ্রেস পার্টিতে আপনি দুজনের মাত্র নাম করলেন, তার মানে তো এখনো তো দুজনের সঙ্গে কথা হচ্ছে। কংগ্রেসে আরো অনেক মানুষ আছে, প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তো ওনার সঙ্গে কথাটা যেটা উনি তো ক্লিয়ার বলেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে উত্তরবঙ্গে কোনো সিট আমরা দিচ্ছি না। তো এই ব্যাপারটা উনি যদি এক জেট ধরে মানে ট্রেনেই রাখবো দড়িকে, আর আমি যদি টানি তাহলে ছিঁড়বে। তো সেই জায়গাটা আমাদের চেয়ারম্যানকে বলেছি, দেখো একটু লুজ দিয়ে যদি কিছু করা যায়, তবে এটাকে আমাদের কমজোরি যদি কেউ মনে করে সেটা খারাপ হবে, এটা বন্ধুত্ব। ভাইজান বললে এতদিন সবাই সলমান খান বুঝতো, সেদিন ব্রিগেড দেখালো ভাইজান বলে এ রাজ্যের রাজনীতিতে আরেকজনের উত্থান হয়েছে। তো ধর্ম আর রাজনীতির বাইরে কি কি করা হয়, হবি কি? ফিল্ম দেখার সময় পান না, পড়াশোনাটাই বেশি সময় করি, আর সবসময় মানুষের সঙ্গেই যোগাযোগটা। আমি একটা অরাজনীতি সংগঠনও চালাই, সেটা ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, সেই মাধ্যম দিয়ে দীর্ঘদিন মানুষের সুবিধা অসুবিধে, সুখে দুঃখে যতটা পারি, বিশেষ করে পড়াশোনার দিকে গুরুত্বটা বেশি দিই, তাদের আর্থিক সহযোগিতা করা, মেরিট স্কলারশিপ দেওয়া, এইগুলো নিয়েই ব্যস্ত থাকি। ফিল্মের কথায় যে প্রশ্নটা মনে পড়লো আব্বাস, সেটা একেবারেই প্রীতিকর নয়। আপনার একটা ভাইরাল ভিডিও দেখে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। যে দেশে, যে রাজ্যে সংবিধানের শাসন আছে, সেই দেশে পশ্চিমবঙ্গের শাসনের মাটিতে দাঁড়িয়ে এ কথা বলা যায়? নুসরাত জাহানকে নিয়ে আপনার সেই মন্তব্য, আমরা একবার ভিডিওটা দেখে নিই। আজকে বসিরহাট লোকসভার যিনি এমপি, তাকে তো কৈফিয়ত দেওয়া দরকার। এই এলাকায় ঢুকলেই তোমাদের উচিত দায়িত্ব জিজ্ঞেস করা যে আমরা তোমাকে ভোট দিয়ে জিতিয়েছিলাম, উদ্দেশ্য হলো এটাই, কোনো ঝড়ঝাপটা এলে তুমি ট্যাকেল করবে, আমাদের পক্ষ থেকে লোকসভায় গিয়ে চিল্লাবে। আর তুমি কি করছিলে? ফিল্ম করছিলে? বিহায়া, নির্লজ্জা, যারা দেহ দেখিয়ে পয়সা ইনকাম করে, তোরাও যেমন বুকা, তাদেরকে এমপি বানিয়েছিস? যারা দেহ বিক্রি করে তারা দেশ বিক্রি করবেন, এর কি মানে আছে? মসজিদেও যাব, মন্দিরেও যাব, আমার ইচ্ছা। তোর বাপের সম্পত্তি নাকি মুসলাম? ইসলাম তোর বাবা খালি সম্পত্তি নয়। ভালো লাগে বেরিয়ে যা, ঘোষ হয়ে যা, দুলে হয়ে যা, হিন্দু হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, আমরা কোনো আপত্তি করবো না। নাটক করবি না ইসলামকে নিয়ে। আব্বাস সিদ্দিকী কোনোদিন যদি পাওয়ারে আসে, তোদেরকে রাস্তায় গাছে বেঁধে পিটবে। আব্বাস একজন সাংসদ বাদ দিন, একজন মহিলা বাদ দিন, একজন মানুষকে, একজন সহনাগরিককে ক্ষমতা এলে গাছে বেঁধে পেটানোর হুমকি দিচ্ছেন। এটাই আপনার ধর্মনিরপেক্ষতা? তার থেকেও বড় কথা, এটাই আপনার মনুষ্যত্ব? প্রথম কথা হচ্ছে, শুনুন, দেখুন আজকের দিনে এই প্রশ্নটা যদি একটা আইএসএফ এর হিসাবে বলেন, তাহলে আমি মানুষ আব্বাস সিদ্দিকী, আর মানুষ আব্বাস সিদ্দিকী জিজ্ঞেস করেন, আমি বলবো, দেখুন আমি আবার বলছি, যারা মানুষের জীবন নিয়ে খেলা করে তাদেরকে আমি মানুষ মনে করি না। আজকে একটা মানুষ, তাদেরকে ভোট দিয়ে মানুষ এমপি করেছে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের উন্নতির জন্যে। আজকে যখন একটা আইন পাস হচ্ছে, যে আইনে মানুষ রোহিঙ্গার মতো দিশে হারা হয়ে যাবে, বাচ্চা বাচ্চা রাস্তাঘাটে পড়ে মারা যাবে, তাদের উপর স্টিম রোলার চালানো হবে, তাদেরকে মানে গণহত্যা করা হবে, তাহলে সেই জায়গাতে তখন তোমাকে যারা বিশ্বাস করে দিয়েছে তাদেরকে তো তোমার উচিত সেফটি দেওয়া। তা সে যখন মানুষের জিন্দেগি নিয়ে খেলা করে, তাহলে সে মানুষকে মূল্যায়ন করছে না, মানুষই মনে করছে না। বাস গণতন্ত্রে তো তার উল্টো দিকে আপনি প্রার্থী দেবেন বা আপনি নিজে দাঁড়াবেন, তাকে গণতান্ত্রিক উপায়ে হারাবেন। দেখুন তখন আমার গণতন্ত্র বা ওই রাজনীতির ব্যাপার ছিল না। হ্যাঁ, না হতে পারে। তাহলে তো আইনের শাসন, আপনি এইমাত্র আইনের কথা বললেন, কোন আইন আপনাকে এই অধিকার দেয় যে কোনো মহিলাকে বা কোনো সাধারণ পুরুষ মহিলা নির্বিশেষে কাউকে গাছে বেঁধে পেটানোর? আমি বলছি তো আইন হাতে নেয়া ক্রিমিনাল অফেন্স। আমি তো প্রথমেই বললাম, যদি ক্ষমতায় আসি তাহলে আইনের দ্বারা সাহায্য হবে, আইনের দ্বারা বিচার হবে। ক্ষমতায় কোনো আইন আপনাকে, আপনি মুখ্যমন্ত্রী হলেও কোনো আইন আপনাকে এই অধিকার দেবে না যে কাউকে গাছে বেঁধে পেটানো। অন্যায়কারীকে থামে বেঁধেও জেলের মধ্যেও পিটানো হয়, জেলের মধ্যেও গাছ লাগিয়ে দিয়ে পিটানো যাবে। চূড়ান্ত বেআইনি। আচ্ছা বলতে বেআইনি, আমি একটু বলতে দেন। পুলিশ করলেও বেআইনি। আমাকে একটু বলতে নিশ্চয়ই আপনি বলুন। যদি আসামি হয় তাকে পিটানো পুলিশের জন্য বেআইনি নয়? অবশ্যই বেআইনি। মানবাধিকার পিটানো হচ্ছে কেন? না, এই তো মানবাধিকার উল্লঙ্ঘন। ভারতবর্ষের আইনে, সভ্যতায় কাউকে পেটানোর অধিকার পুলিশকেও দেওয়া হয়নি। এই যে মানুষ, এই যে মইদুলকে গুলি করে পিটিয়ে মেরে ফেললো, কই বিচার হলো না?
না না দেখো, তার জন্য তো আইন আছে, তার জন্য বিচার হলে তার যাবজ্জীবন হতে পারে, ফাঁসি হতে পারে। আমার এটা জানা ছিল না, সর্বোচ্চ এটা আমার শাস্তি জানা পেতে ছিল পারেন। না, আমার এটা জানা ছিল না, দুঃখিতর জন্য। তবে আমি আবার একটা কথা বলি, কিন্তু এইটা কোন আইনে হচ্ছে যে মানুষের জিন্দেগি নিয়ে খেলা করা, মানুষকে ধোঁকা দেওয়া? জনগণ আপনাকে বিশ্বাস করে ভোট দিল, আর আপনি জনগণের ভোট নিয়ে জনগণকেই শেষ করে দিচ্ছেন। হ্যাঁ, আমি অপরাধী কথা বলার জন্যে, আর জনটা আইনে ছিল না, আমি জানতাম না, আমি স্বীকার করছি আপনার এবিপি আনন্দ নিউজে, আমি জানতাম না, না জানাই বলেছি আমার, যে প্রশাসনের ক্ষমতা নাই মারার, আমার জানা ছিল না। জানার পর ক্ষমা চাইবেন? অবশ্যই দুঃখিত, যদি আইনে না থাকে, আইন বিরোধী কাজ করা উচিত আমার নয়, যদি আমি দেশকে ভালোবাসি, অবশ্যই দুঃখিত। বাস এইখান থেকেই তো আপনার লড়াইটা হওয়া উচিত, যে কিন্তু আপনি ওই রাজনীতিবিদদের কথা বলছেন, তো আপনার পয়েন্টেই আমি আসছি, যে রাজনীতিবিদরা মানুষকে ঠকায়, যে রাজনীতিবিদরা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না, যে রাজনীতিবিদরা শুধু নিজেদের আখের গোছায়, তাদের জন্যই তো রাজনীতির লড়াইটা। আপনি যে নিজের দল করেছেন, ক্ষমতায় আসতে চাইছেন বা ক্ষমতার নির্ধারক শক্তি হতে চাইছেন, সেটা তো ভারতবর্ষের সংবিধান মেনে, গণতান্ত্রিক কাঠামো মেনে, সেই কাঠামোর মধ্যে লড়াইটা করেই তো আপনাকে সেই জায়গায় মানুষের ভোটে পৌঁছতে হবে গণতন্ত্রে, যেখানে আপনি যে এই অসাধু রাজনীতিবিদ তাদের হারাতে পারবেন, তাদের জায়গায় আপনি নিজেদের রিপ্লেস করতে পারবেন। এটাই তো গণতন্ত্র। আমি বলছি গাছে বেঁধে পেটানোটা নয়। গণতন্ত্র হচ্ছে কোনো রাজনীতিবিদ কথা না রাখলে তাকে হারিয়ে ভোটে তার জায়গা নিয়ে মানুষের ভালো করা। আমার ধারণা আপনি আমার সঙ্গে একমত হবেন, এবং এটাই আপনার দলের লক্ষ্য হওয়া উচিত। অবশ্যই আপনার কথাতে আমি একমত, কিন্তু আমি আবার বলছি যে প্রশাসনেরও যে আইনকে নিয়ে কাউকে অন্যায় করলে মারার অধিকার ছিল না, এটা আমার জানা ছিল না। আমি ক্লিয়ার। হ্যাঁ, একটা মানুষ যে সব জানবে তা নয়। দ্বিতীয় নম্বর, আমি এই জগতে ছিলাম না। 3 নম্বর কথা হচ্ছে, কিন্তু আমার কোনো একটা আপনাকে এখানে একটা চমৎকার তথ্য দিয়ে, আপনি যেহেতু জানার কথা বলছেন, কত কাস্টোডিয়াল ডেথ হয় জানেন? হেফাজতে মৃত্যু হয়, এবং সেই হেফাজতের মৃত্যু শুধু আমাদের পশ্চিমবঙ্গের পরিসংখ্যান যদি আজকে এক্ষুনি আপনার সঙ্গে রাখি, তার মধ্যে সব থেকে বেশি সংখ্যক সংখ্যালঘু, তাদের হেফাজতে মৃত্যু। এবং এইটা এই আজকের 2021 সালের বিষয় নয়, এটা যাদের সঙ্গে আপনারা জোট করেছেন বামফ্রন্ট, সেই আমলেও হেফাজতে মৃত্যু হয়েছে, তারপরেও হয়েছে, ইনফ্যাক্ট তার আগেও হয়েছে। অর্থাৎ এই যে পুলিশ প্রশাসন খাঁকি উর্দিধারী, তাদের আইন হাতে নেয়ার যে প্রবণতা, সেই প্রবণতা প্রাচীন, সেই প্রবণতা বেআইনি, সেই প্রবণতা অন্যায়। যাক, ধন্যবাদ, আপনি আমাকে এই জিনিসটা জানিয়ে দিলেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। কেন একটা মানুষের সব জানা নেই, আর শিক্ষারও শেষ নাই। কিন্তু আমার কাছে একটা বারবার কথা, এই কথাটা হয়তো ভুল হতে পারে, কিন্তু আমি দেখেছি যে একটা জনগণকে ভোট হিসাবে ব্যবহার করা হচ্ছে, জনগণের কষ্ট দুঃখের কথা কেউ শুনছে না। তাহলে আমার মনে হয় সেই জনগণের জন্যই কিন্তু আমি কথাটা বলেছি, হয়তো বলাটা অন্যায়, কিন্তু জনগণের কষ্টটাকে দেখে নিজেকে সহ্য করতে পারছি না, যে আজকে একটা মানুষ বিশ্বাস করে আপনাকে ভোট দিল, আপনি এমএলএ হলেন, এমপি হলেন, আপনি কাজ করছেন, আর এই যে মন্দিরে যাবে, মসজিদে যাবেন, এটাকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আবার জানাচ্ছি, যদি কোনো মুসলমান মন্দিরে যায়, সে ঠাকুরকে অপমান করছে, হিন্দু ভাইদের সজাগ হওয়া দরকার। আর যদি কোনো হিন্দু ভাই মসজিদে যায়, সে ইসলামকে অপমান করছে, মুসলিম ভাইদের সজাগ। কেন বলছেন? এই তো আপনি বিভাজনের কথা বলছেন। এটা বিভাজন নয়। আমরা যে রাজ্যে আছি, সেই রাজ্যে কাজী নজরুল ইসলাম 3000 গান লিখেছেন, তার মধ্যে একটা বড় অংশ শ্যামা সঙ্গীত। এরপরে তো আপনি বলবেন, আমি বলবে এরপরে বলবেন যে অন্যায় করেছেন, ওনাকেও গাছে বেঁধে পেটানো উচিত, যে কেন তিনি শ্যামা সঙ্গীত লিখলেন। আপনি কথাটা আবার তুলছেন, আমি তো সেটা ক্লিয়ার করে নিয়েছি। হ্যাঁ, তা কাজী নজরুল রাজনীতি নয়, রাজনীতির নেতা নয়। আপনি যখন একটা মসজিদে যাচ্ছেন, আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনি কি নামাজকে বিশ্বাস করেন? কিন্তু আমি বলছি যে আজমের শরীফে প্রচুর হিন্দু যান, তারা অন্যায় করেন। সেটা কি ড্রামা না ড্রামা নয়? না না, এটা বিশ্বাস নয়, এ তো যে কোনো ধর্মের প্রতি আমার শ্রদ্ধা থাকতে পারে। প্রচুর হিন্দু আজমের শরীফে যান। আজমির শরীফে যাওয়া হচ্ছে সুলতানে হিন্দ গরিবের নওয়াজকে শ্রদ্ধা জানানো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই যাচ্ছে, আমাদের কাছেও আসে। কিন্তু ধর্মীয় পাঠ, আমি একটা ঠাকুরের কাছে যাচ্ছি, আপনি বলুন, আমি ঠাকুরটাকে কি বিশ্বাস করি? আমি মূর্তি পূজারী বিশ্বাসী তো নয়। তাহলে আমি যখন মূর্তি পূজারীর কাছে যাচ্ছি, তাহলে মূর্তি পূজারীটাকে শুধুমাত্র ড্রামা কি হিন্দু ভাইদের ভোট লিবার জন্যে, তো হিন্দু ভাইদের ধর্মকে ড্রামা করছি ভোট লিবার জন্য, এটাকে আমি ঘৃণা করি, এটা বলতে চাই। আব্বাস, ধর্মনিরপেক্ষ কাঠামো এই কথা আঘাত কেন? আমি আপনাকে দুটো উদাহরণ দিই। সেটা হচ্ছে আমাদের এই রাজ্য, যেখানে 60%-এরও বেশি মুর্শিদাবাদে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক,
সেখানকার একটু আগে যার কথা হলো সেখানকার নেতা অধীর রঞ্জন চৌধুরী, যে জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায় ব্রাহ্মণ সন্তান তিনি দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন, সেই কেন্দ্রটা সংখ্যালঘু অধ্যুষিত। তো কি কোনো অসুবিধা নেই। না আমি বলছি এইটাই তো আমাদের ফ্যাব্রিক। ভালো তো, হ্যাঁ। ধর্ম নিরপেক্ষ একে বলে না। ধর্ম নিরপেক্ষ কাকে বলে? মন্দিরের পাশের গরিবটাকে চাকরি দেন, কর্মসংস্থান দেন, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। মসজিদের পাশের ভিখারিটার কর্মসংস্থান করে দেন, এটা ধর্ম নিরপেক্ষ। আপনি মাথায় টুপি দিয়ে মসজিদে গেলেন, যে ও পড়ে গেলেন, আপনি কি বোঝেন নামাজের? তাহলে আপনি নামাজটা কাল পড়তে আসেননি, যখন রাজনীতির মধ্যে ছিলেন না তখন আসেননি, আজকে আসলেন কেন? মুসলিমদের ভোটটা লিবার জন্য। এটা ড্রামা। এই ড্রামা মন্দিরে গিয়েও ঠাকুরকে নিয়ে অপমান করা হচ্ছে, ঠাকুরকে ছোট করা হচ্ছে। আমি হিন্দু ভাইদের ধর্মস্থানকে কেউ ছোট করুক ওটাও পছন্দ করছি না। আপনি তো আগে আসেননি। আপনি যদি সত্যি হিন্দুদের ভালোবাসেন, আপনি মুসলিম হয়ে, তাহলে আপনার উচিত হবে হিন্দু পরিবারের গরিবগুলোকে চাকরি কর্মসংস্থান করে দেন, তবে যেন আপনি সেকুলার। আপনি মন্দিরে গেলেই সেকুলার হয় না। আমার বক্তব্য এই জায়গাটা। আমি জানি না আপনারা কোন নজরে নিচ্ছেন আমাকে। না, নজরের বিষয় নয়। ধর্ম নিরপেক্ষ বলা হয় এই কারো মন্দিরে যাওয়া, কারো মসজিদে যাওয়াকে ধর্ম নিরপেক্ষ বলে না। ধর্ম নিরপেক্ষ আমার ভারতের যেটা সংবিধানে আছে, যে অপরের ধর্মকে তুমি আঘাত দিও না, তোমার ধর্ম তুমি করো, অপরের ধর্ম করো। কিন্তু একজন রাষ্ট্রনায়ক যখন হবে, এমএলএ হোক, মন্ত্রী হোক, প্রধান হোক, যেই হোক, তাকে দেখতে হবে তার প্রজা সবাইকে সমান নজরে দেখা। এটা হলো ধর্ম নিরপেক্ষ। নজরে দেখলো, কিন্তু সে যদি অন্য কোনো ধর্মস্থানে যায় তাকে আপনি অপরাধী সাব্যস্ত করতে পারবেন না। লিডার যখন ভোটের জন্য যায়, ভোটের জন্য যখন যায়, একটা আম মানুষ যাওয়া, অন্য সময় যাওয়া আর ভোটের জন্য যাওয়া মধ্যে পার্থক্য। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, আমি এটাই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, সেই অধিকার আপনার আছে। আপনি আমার বাড়িতে আসতেই পারেন, আমি আপনার বাড়িতে যেতেই পারি। আপনি মানে আমার তো ভয় লাগছিল যে আমি কোনোদিন ফুরফুরা শরীফে গেলে আমায় মারবেন কিনা। না 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 না, আপনি ব্যাপারটা হচ্ছে ভোটের জন্য। আজকে আজমির শরীফে আমিও যাই, হিন্দু ভাইরা যায়, সবাই যায়, যেতে পারে, ওটা আলাদা জিনিস। কিন্তু ভোটের উদ্দেশ্য করে একটা যখন নির্বাচন প্রচারে আপনি পাশে ভিখারিটাকে দিয়ে একবার বললেন না যে তোমার কর্মসংস্থান করে দেবো, মন্দিরে ঢুকে গেলেন। মসজিদের পাশের ভিখারিটাকে বললেন না তোমার কর্মসংস্থান করে দেবো, মসজিদে দাঁড়িয়ে গেলেন। এইটা বন্ধ করার কথা বলেছি, এটা আমি পছন্দ করি না। আব্বাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি শুধু এইটুকু আশা করব আব্বাস, যে আপনি এই মুহূর্তে যেটা বলছিলেন না, যে গরিব মানুষের দুঃখটাকে মুছে দেয়া, গরিব মানুষের পাশে দাঁড়ানো, আমি চাইব যে আপনার দল এবং আপনি এই লক্ষ্যে ভারতের সংবিধান নির্দেশিত গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কাজ করে এই লক্ষ্যে এগিয়ে যান। ধন্যবাদ। আর আমিও চাইব, আমার মানুষ মাত্র ভুল হয়। বিগত দিন আমার যেগুলো হয়েছে অনেকটা হয়তো আইন সম্বন্ধে আমার জানা ছিল না, সেই জায়গায় আমি তো অনেক স্টেটমেন্টও দিয়েছি। আবার আপনাদের মাধ্যমেও বলবো, আমাকে সবাই সৎ পরামর্শ দিন। আমার লক্ষ্য একটাই, পিছিয়ে পড়া মানুষকে মূল স্রোতে আনা। আমার দেশে যদি 70% লোক বেকার থাকে, গরিব থাকে, মূর্খ থাকে, তাহলে দেশ কখনো আগে যাবে না। অতএব এদেরকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। আপনাদের সবার সৎ পরামর্শ আমি আশা রাখি। আব্বাস, আপনি বলছেন যে পিছিয়ে পড়া মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়া। আমি শুধু চাইবো যে ভারতবর্ষের সংবিধান মেনে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে এবং মৌলবাদকে দূরে রেখে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান। নিঃসন্দেহে আমাদের শুভেচ্ছা থাকবে। দেশ সংবিধান অবশ্যই মাথায় রেখে